স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন নিশিতা। অর্থনৈতিক ভিত্তি তৈরির দিকে মনোযোগ না দিয়ে নতুন করে ভ্যাট ও শুল্ক আরোপ করায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেছেন বিএনপি নেতারা। নতুন ভ্যাট কর প্রত্যাহারের দাবি জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সরকারের সমন্বয়হীনতা ও অদক্ষতা জনমানুষের দুর্ভোগ বাড়াচ্ছে। শনিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি, ভ্যাট ও কর নিয়ে বিএনপির অবস্থান শীর্ষক সংবাদ সম্মেলন। অন্তর্বর্তীকালীন বাজেট অ্যাড্রেস করা উচিত। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের চাহিদা বিবেচনা না করে কর আরোপ করেছে অন্তর্বর্তী সরকার। এনবিআর খুব সহজভাবে কর বাড়ানো ছাড়া তার কোনো কাজ নেই এনবিআর, তাই না? সেটা ভ্যাট বলেন, কর বলেন। একটা সরকার এত ইজি অপশন না নিয়ে এখানে যে অল্টারনেটিভ গুলো আমরা যে আজকে বলেছি, অনেকগুলো অল্টারনেটিভ আছে কিন্তু, এবং সেই অল্টারনেটিভ গুলো তাদের অ্যাড্রেস করা উচিত ছিল। আর সরকারের নীতিমালা প্রণয়নে জনগণের কথা বিবেচনা করা দরকার জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, বর্তমানে খরচ কমানোর দিকে সরকারের নজর দেওয়া উচিত। দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় রাজস্ব সংগ্রহের জন্য অন্যান্য উপায় বিবেচনা করার এবং সেই অনুযায়ী কাজ করার সুযোগ রয়েছে। সরকারি খরচ কমিয়ে এবং চলতি বাজেটের অর্থনৈতিক ব্যবস্থাপনা পুনর্বিন্যাস করেও চলমান আর্থিক সমস্যার সমাধান করা যায়। অধিকন্তু বাজেটের এমন অনেক খাত রয়েছে, যেমন অবকাঠামো খাতগুলোতে বরাদ্দকৃত বাজেটের অধিকাংশই অর্থ ব্যয় করা সম্ভব হয় না। এ সকল খাতে তাদের বরাদ্দকৃত অর্থ হ্রাস করে বাজেটের আকারকে আরো যৌক্তিকভাবে ছোট করে আনা সম্ভব। বিএনপি মহাসচিব আরো বলেন, নতুন আরোপিত ভ্যাট ও কর অবিলম্বে প্রত্যাহার করে দেশের এমন পরিস্থিতিতে দরকার জবাবদিহিমূলক সরকার। বর্তমানের প্রেক্ষিতে এবং উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা মনে করি সাধারণ জনগণের উপর কর, ভ্যাট তথা পরোক্ষ কর আরোপের মতো এই অপরিণামদর্শী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার আমরা আহ্বান জানাচ্ছি। এছাড়া দুর্নীতিবাজদের বাজেয়াপ্ত অর্থের আইনানুগ ব্যবহার, কালো টাকা উদ্ধার, পরোক্ষ কর বাড়ানো সহ জনবান্ধব বাজেট প্রণয়নের তাগিদ দেন বিএনপি মহাসচিব। আপনারা পরোক্ষ কর না বাড়িয়ে প্রত্যক্ষ কর বাড়ানোর দিকে মনোযোগ দিন। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। উচ্চ মূল্যস্ফীতির এই সময়েও অর্থনৈতিক সংস্কারে সরকারের মনোযোগ নেই বলে মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রাজধানীতে শ্বেতপত্র প্রণয়ন কমিটির সিম্পোজিয়ামে দেশের অর্থনীতি স্থিতিশীল করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন বিশ্লেষকরা। আর প্রত্যক্ষ এবং পরোক্ষ কর আদায়ে আরও জোর দেওয়ার নির্দেশ দেন বাণিজ্য উপদেষ্টা। শ্বেতপত্রের সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি ও বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলার কর্মপদ্ধতি নির্ধারণ নিয়ে এই আয়োজন। অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা, শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য, অর্থনীতিবিদ সহ অংশ নেন বিশিষ্টজনরা। বক্তারা বলেন, উচ্চ মূল্যস্ফীতিতে নাভিশ্বাস সাধারণ মানুষের। এছাড়া জ্বালানি খাতে বিগত সরকারের লুটপাটের প্রভাব রয়েছে এখনো। আমরা যদি এখানে আউটপুটটা ধরে রাখতে না পারি ফর এনার্জি এবং অন্যান্য ডিসরাপশনের কারণে, আমরা কিন্তু সেই এক্সটার্নাল সেক্টর যে পজিটিভ একটা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে সেটার অ্যাডভান্টেজ নিতে পারবো না। তাদের ঘন ঘন মেজাজের পরিবর্তন একটা বড় কারণ হয়েছে, যেটা বহির্বাজারে মুদ্রা বাজারের ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। গেল 15 বছরে লুটপাট হওয়া টাকা উদ্ধারে সরকার কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন বক্তারা। লাস্ট 15 ইয়ার্স আমরা যে পরিমাণে ট্যাক্সেশন আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, এটা কিন্তু আমাদের জন্য না, বরং যে মানুষগুলো আমাদের পকেট থেকে টাকা কেটে নিয়ে গেছে সেই মানুষগুলোর মানে ওই ঘাটতিটা পূরণ করার জন্য হচ্ছে আমাদের উপরে এই ধরনের ট্যাক্স চাপিয়ে দেওয়া হয়েছে। সো ইটস ভেরি সরি টু সে যে গভর্নমেন্ট কিন্তু এখনো পর্যন্ত এই বিষয়গুলোকে খুব বেশি সিরিয়াসলি নেয়নি। ব্যবসা বাণিজ্যের দুরবস্থা তুলে ধরে পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান ব্যবসায়ীরা। There are international prescriptions that do not work for Bangladesh. We have seen, our energy advisors said, push back against the energy price rise. Yes, it's right. এখন আমরা এফোর্ড করতে পারবো না। সংকট সমাধানে অর্থনৈতিক সংস্কারে সরকারকে আরো জোর দেওয়ার তাগিদ দেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান। আমরা দেখে আশ্চর্য হয়ে গেছি কিভাবে অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে। যে কোনো একটি দেশে যদি আপনি কর সংগ্রহ করতে চান, তাহলে ক্রমান্বয়ে তাকে প্রত্যক্ষ করের কাছে নিয়ে যাবে। আমরা দেখলাম না কোনো প্রত্যক্ষ কর আহরণের জন্য কোনো পরিকল্পনা। যারা টিআইএন আছে কিন্তু যারা ট্যাক্স দেয় না, তাদের প্রতি কি আচরণ করা হবে তার কিন্তু কোনো পরিকল্পনা এলো না। অর্থাৎ আপনি পরোক্ষ করের দিকে আগে গেলেন প্রত্যক্ষ করকে বাদ রেখে।
রাজনীতির মাধ্যমে সমাজে তৈরি হওয়া অর্থনৈতিক বৈষম্য দূর করার তাগিদ দেন বাণিজ্য উপদেষ্টা। আমাদের যে ইনইকুয়ালিটি বিল করেছে সমাজে, যে বৈষম্য তৈরি হয়েছিল, যার কারণে এই বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, এবং এই সমাজের বৈষম্যগুলো আমাদেরকে নীতির মাধ্যমে দূর করতে হবে। টিসিবির পণ্যের দাম কিছুটা বাড়িয়ে সুবিধাভোগীদের সংখ্যা বাড়ানোর চিন্তা চলছে বলেও জানান উপদেষ্টা। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। দেশে চাঁদাবাজি, দখলদারি, ঘুষ, দুর্নীতি বন্ধ করতে জামাতে ইসলামীর যুদ্ধ চলবে। দেশে আর কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেয়া হবে না। দুপুরে রাজশাহীর মাদ্রাসা মাঠে জামাতে ইসলামীর কর্মী সম্মেলনে হুঁশিয়ারি উচ্চারণ করেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, আওয়ামী লীগ 15 বছরে জামাতের নেতা কর্মীদের নির্বিচারে হত্যা করেছে, খুন, গুম, জুলুম, নির্যাতনের মহাতাণ্ডব চালিয়েছে। সেই অবস্থা আর ফিরে আসতে দেয়া হবে না। আল্লাহর শক্তিতে বলিয়ান হয়ে জামাতে ইসলাম জাতি গঠন করতে চায় বলেও জানান দলটির আমির। জুলাই আন্দোলনে শহীদদের কোনো দলের পরিচয়ে সীমাবদ্ধ করতে চায় না জামাত ইসলামী। সবসময় শহীদ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন ডাক্তার শফিকুর রহমান। গত 15.5 বছর বিশেষ করে জামাত ইসলামের 2 জন আমির সহ, 1 জন সেক্রেটারি জেনারেল সহ, 3 জন নায়েবে আমির সহ, 2 জন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এবং 1 জন নির্বাহী পরিষদ সদস্য সহ 11 জন দায়িত্বশীল নেতাকে আমাদের বুক থেকে কেড়ে নিয়েছে। সোহরাওয়ার্দী উদ্যান থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মার্চ ফর জাস্টিস শুরু হয়েছে। এই নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ইকবাল অনেক। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অনেক জানাবেন, এই কর্মসূচির মাধ্যমে কি বার্তা দিতে চায় ছাত্রদল এবং এই কর্মসূচিতে কারা কারা এসছেন, বিস্তারিত জানাবেন। ঈশিতা, ছাত্রদলের যে কেন্দ্রীয় কর্মসূচি মার্চ ফর জাস্টিস সেটির কিন্তু আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। এর আগে কিন্তু হচ্ছে রাজধানীতে যেসব ছাত্রদলের যে ইউনিট রয়েছে সেই ইউনিটগুলো কিন্তু এসে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকায় জড়ো হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি আর অল্প কিছুক্ষণের মধ্যেই যে মার্চ ফর জাস্টিস নিয়ে যে র্যালিটি শুরু হওয়ার কথা রয়েছে সেটি শুরু হবে। তো এখানে কিন্তু যেসব নেতাকর্মীরা এসেছেন তারা কিন্তু বারবার একটি দাবি তুলছেন যে গেল 15 বছরে যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ তাদের যে নির্যাতন, অত্যাচার ও খুনের মতো ঘটনা ঘটিয়েছে, তারা নারীর উপর নির্যাতন করেছে, তারা সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতন করেছে এবং বিভিন্ন সময় বিভিন্ন ক্যাম্পাসে তারা হামলা চালিয়েছে। তাদের যারা ছাত্রলীগের পক্ষে ছিল না তাদেরকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেয়নি। সেই সব ঘটনাতে যারা জড়িত তাদের শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এখনও কিন্তু 5ই আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার দেশ থেকে পালিয়ে যাওয়ার পর কিন্তু তারা এখনও বিভিন্ন সময় ঘুরে বেড়াচ্ছে এবং তাদেরকে কেন আইনের আওতায় আনা হচ্ছে না সেসব বিষয়েও কিন্তু এখানে যে নেতাকর্মীরা জড়ো হয়েছেন তারা এই দাবিটি তুলছেন। এবং কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে এই মিছিলটি শুরু হয়ে শাহবাগ হয়ে টিএসসি হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হবে। সেখান থেকেই কিন্তু তারা আজকের কর্মসূচি ঘোষণা করবেন। যদি এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী যারা এখনো বাইরে আছে তাদের যদি আইনের আওতায় নিয়ে আসা না হয় তাহলে তারা বৃহত্তর পদক্ষেপ নেবেন এবং তারা কর্মসূচি ঘোষণা করবেন। এই ছিল আমার কাছে ইচিকা সোহরাওয়ার্দী উদ্যানের এই ছাত্র দলের মিছিলের সবশেষ অবস্থা। অনেক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। পূর্ণাঙ্গ তথ্য না পাওয়ায় জুলাই হত্যাকাণ্ড নিয়ে এখনও প্রতিবেদন দিতে পারেনি জাতিসংঘের তদন্ত দল। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সব তথ্য দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন জুলাই মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জাতিসংঘের এই তদন্ত প্রতিবেদন বিশেষ গুরুত্বের। অন্তর্বর্তী সরকারের আহ্বানে কয়েক দফা বাংলাদেশে আসে জাতিসংঘের তদন্ত দল। জুলাই আগস্টে ছাত্র জনতার ওপর সরকারি বাহিনীগুলোর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী কয়েকটি সংস্থা থেকে পূর্ণাঙ্গ তথ্য না পাওয়ার কথা জানা যায়। ডিসেম্বর বা জানুয়ারির শুরুতে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তাই নির্দিষ্ট সময়ে তা দিতে পারেনি তদন্ত দল।
আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, মানবাধিকার লঙ্ঘনের আসল সত্য জানতে দোষীদের বিচারের মুখোমুখি করতেও এই প্রতিবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তো মানবাধিকারটা লঙ্ঘিত হয়েছে। কাজে সেই বিবেচনায় আমি মনে করব যে সরকারের দিক থেকে, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এই বিষয়টাতে মনোযোগী থাকা বাঞ্ছনীয়। প্রেক্ষাপট কি ঘটলো এবং কারা দায়ী সেগুলো সুনির্দিষ্টভাবে কিন্তু আপনার ডকুমেন্ট করে তৈরি করতে হবে। এবং তাদেরকে যদি আমরা তথ্য উপাত্ত দিয়ে সহায়তা না করতে পারি তাহলে তো জিনিসটা সামনে এগোবে না। একটা রিপোর্টের উপর যেন ভিত্তি না করা হয় এবং একাধিক রিপোর্ট যেন চিন্তা করা হয়। কারণ হচ্ছে যে জিনিসটা হলো ইতিহাসের একটা অংশ হিসাবে এটা থাকবে। আমি মনে করি যারা ইতিহাস বা যারা রাজনীতি করবেন তাদের জন্য সুবিধা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম জানিয়েছেন, গত সপ্তাহেই জাতিসংঘকে সব তথ্য দেয়া হয়েছে, তবে তারা কবে প্রতিবেদন দেবে সে সময়সীমা জানানো যাচ্ছে না এখনই। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে তথ্যসমূহের অপেক্ষায় ছিলাম, আমরা সেগুলো পেয়েছি এবং তা জাতিসংঘের কাছে প্রেরণ করা হয়েছে। জাতিসংঘ আমাদের কাছ থেকে ইনপুট পাওয়ার পরে তাদের নিজস্ব একটা খসড়া তৈরি করবে। সেই খসড়া তৈরি করতে কীরকম সময় লাগবে সেই রকম কোনো তথ্য তারা আমাদের কাছে দেয়নি। সুতরাং কোনো টাইমলাইন এই মুহূর্তে আমরা প্রেডিক্ট করতে পারছি না। বাংলাদেশের কাছে 16 ধরনের তথ্য চেয়েছিল জাতিসংঘের তদন্ত দল। সব তথ্য দেয়া হয়েছে কিনা সে বিষয়েও রয়ে গেছে ধোঁয়াশা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলসহ অংশীজনদের অভিমত নেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে মতামত পাঠাতে হবে প্রধান উপদেষ্টার কার্যালয় বরাবর। আগামী 23শে জানুয়ারি পর্যন্ত অভিমত জানানো যাবে। মতামত পর্যালোচনা করে সংশোধিত ও সবার কাছে গ্রহণযোগ্য ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং খুব তাড়াতাড়ি ঘোষণা করা হবে বলেও জানানো হয় এই খুদে বার্তায়। এর আগে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে গাছ কাটা নিয়ে বিএসএফ বিজিবির মধ্যে আবারও উত্তেজনা সৃষ্টি হয়েছে। দুপুরে সীমান্ত এলাকায় উত্তেজনার বিষয়টি নিশ্চিত করেন 59 বিজিবি মহানন্দা ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। সকালে সীমান্ত এলাকায় ভারতীয় নাগরিকরা গাছ কাটলে বিজিবি ও সাধারণ মানুষ বাধা দেয়। এতে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ উত্তেজিত হয়। এই ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানান, ভারতীয় নাগরিকরা বাংলাদেশের ফসল কেটে নিয়ে যাচ্ছিল। এ সময় তারা ইট পাটকেল নিক্ষেপও করেছে। এ ঘটনায় আতঙ্কে সীমান্তে বসবাসরতরা। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU এর সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে নেওয়া হয়েছে দুদক কার্যালয়ে। এর আগে শুক্রবার মধ্যরাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে দুদক। এর আগে 1,47,72,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয় মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। দুদকের তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঢাকার বিভিন্ন জায়গায় মাসুদ বিশ্বাসের নামে জমি ও ফ্ল্যাট থাকার তথ্য মিলেছে। তদন্তে তা খতিয়ে দেখা হবে। অনিয়ম দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদ ও অর্থ পাচারের অভিযোগ পাওয়ার পর গত 25শে সেপ্টেম্বর মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে অনুসন্ধানের কথা জানায় দুদক। কমিশনের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে 4 সদস্যের একটি দলকে এই অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়। গ্যাস লাইটার বিস্ফোরণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ নাতি বাবুল কাজী দগ্ধ হয়েছেন। সকাল 6:45টার দিকে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক জানান, ভোর 5টার দিকে বনানীর বাসায় বাথরুমে গ্যাস লাইটার বিস্ফোরণে আহত হন তিনি। পরে দ্রুত গুরুতর আহত অবস্থায় বার্ন ইনস্টিটিউটে আনা হয় তাকে। তার শরীরের 74% পুড়েছে শ্বাসনালীও। আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে তিনি আইসিইউতে ভর্তি রয়েছেন। আবৃত্তিকার কাজী সব্যসাচী ও উমা কাজীর 3 সন্তানের মধ্যে সবার ছোট বাবুল কাজী।
ওষুধে সামান্য শুল্ক আরোপ করা হলেও তা কমানোর সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষকদের সাথে মত বিনিময় শেষে তিনি আরও বলেন, সংস্কার কমিশনের রিপোর্ট অনুযায়ী স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদে স্বাস্থ্য খাতে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হবে। হাসপাতালগুলোতে অপ্রয়োজনীয় যন্ত্রপাতি কেনা ও ব্যবহার নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। এ সময় তিনি রেড ক্রিসেন্টের রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন। আমার বিশ্বাস যেটা খুব যৎসামান্য বলা হয়েছিল, কিন্তু ওইটা উজ্জ্বল করা হবে আমার বিশ্বাস এটা, কারণ আমরা ক্যাবিনেটে সেটা নিয়ে আলাপ করেছি। জনবল তো দিতে হবে, কিন্তু যদি বলেন আমি দিনে দিনে তো ডাক্তার বানাতে পারবো না, নার্স আমি বানাইতে পারবো না। কাজে এখন দেখবো যে আমাদের টোটাল কি আছে, তার মধ্যে কাকে কতটুকু দিলে আমরা কোনোভাবে এই হাসপাতাল। ছুটির দিনে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সকাল থেকেই ক্রেতা দর্শনার্থীর ভিড় বেশ। বিস্তারিত জানাতে মেলা প্রাঙ্গণ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত তাসনুভা। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। তাসনুভা, মেলায় বেচাকেনা কেমন দেখছেন আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন, বিস্তারিত জানাবেন। ঈশিতা, আসলে আজকে যেহেতু ছুটির দিন, মেলায় দুপুরের পর থেকে প্রচুর ক্রেতা দর্শনার্থী আসা শুরু করেছেন এবং তারা মেলা প্রাঙ্গণ ঘুরে ঘুরে বিভিন্ন স্টল দেখছেন, প্যাভিলিয়নগুলো দেখছেন। তাদের যে লিস্ট রয়েছে মেলা থেকে কেনার জন্য যে পণ্যগুলো তারা কিনবেন বলে ভেবে এসেছেন, সেই দোকানগুলোতে তারা বেশি, সেই স্টলগুলোতে তারা বেশি ভিড় করছেন এবং সেই পণ্যগুলো তারা কিনে নিচ্ছেন। কিন্তু তারা একটি অভিযোগ দিয়েছেন, সেটি হলো মেলায় বাজার দরের চেয়ে, অর্থাৎ দোকানে যে জিনিসটা তারা কিছুটা কমে পাচ্ছেন, একই জিনিস দেখা যাচ্ছে মেলায় এসে তাদেরকে কিছুটা বেশি দামে কিনতে হচ্ছে। বিশেষ করে এবারে মেলায় আমরা লক্ষ্য করেছি গৃহস্থালির যে সমস্ত জিনিসগুলো রয়েছে এবং অত্যন্ত নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো, গৃহস্থালির জিনিসগুলো, সেই জিনিসগুলোর প্রতি কিন্তু মানুষের আগ্রহ বেশি এবং সেই জিনিসগুলোর দিকেই কিন্তু মানুষের ঝোঁক বেশি। বিশেষ করে মহিলাদের, নারীদের এবং শিশুদের খেলনার দোকানগুলোতেও তারা যাচ্ছেন এবং খাবারের দোকানগুলোতেও কিন্তু দাম কিছুটা বেশি রাখার অভিযোগ আমরা পেয়েছি। আপনারা জানেন যে এবারের মেলায় বরাবরের মতোই ক্ষুদ্র এবং কুটির শিল্প কর্পোরেশন অর্থাৎ বিসিক তাদের বেশ কয়েকটি নারী উদ্যোক্তাদের কিছু জিনিস রয়েছে, পণ্য রয়েছে, হাতের কাজের জিনিস রয়েছে, সেই জিনিসগুলো তারা নিয়ে এসেছে। যে জিনিসগুলোর মধ্যে গ্রাম বাংলার ঐতিহ্য অনেকটাই তারা তুলে ধরার চেষ্টা করেছেন এবং বাঙালি কিন্তু এই জিনিসগুলোর প্রতি তাদের আগ্রহটা অনেক বেশি এবং অন্য কোথায় এই জিনিসগুলো পাওয়া যাবে, তারা কম দামে পাবেন তারা জানেন না, কিন্তু তারা আশায় বসে থাকেন মেলায় এই জিনিসগুলো তারা পাবেন। এবং এই দোকানগুলোতে, এই স্টলগুলোতে আমরা দেখেছি তুলনামূলকভাবে ভিড় কিছুটা বেশি এবং ন্যায্য দামে তারা তাদের সেই জিনিসগুলো এখান থেকে সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন। এছাড়া ওভারঅল অন্যান্য যে দোকানগুলোর স্টলগুলো রয়েছে সেখানেও কিন্তু যথেষ্ট ক্রেতা দর্শনার্থী রয়েছে এবং তারা তাদের নিজেদের পণ্য কিনে নিচ্ছেন। তো এই কিন্তু ছিল মেলা প্রাঙ্গণ থেকে আমার কাছে থাকা সবশেষ খবরের খবর। ঈশিতা, তাসনুভা, আপনাকে ধন্যবাদ। সাভারে উদযাপিত হলো কেমিক্যাল উৎপাদনকারী প্রতিষ্ঠান সামুদা স্পেক কেম লিমিটেডের ব্র্যান্ড স্যাম বন্ডের বার্ষিক সেলস কনফারেন্স। এগিয়ে যাই একসাথে, এই স্লোগানে শনিবার সাভারে 2 দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রধান বাণিজ্যিক কর্মকর্তা বিকাশ কান্তি দাস। সম্মেলনে সারা দেশের সেলস টিমের সকল সদস্য, পরিবেশক সহ সামুদা স্পেক কেম লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন। 2021 সাল থেকে সামুদা স্পেক কেম লিমিটেডের ব্র্যান্ড সেম বন্ড বিভিন্ন ধরনের এডহেসিভ ও গ্লু উৎপাদন ও বাজারজাত করে আসছে। শীত শুরুর পর থেকেই রাঙামাটির পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। বিশেষ করে ছুটির দিনগুলোতে ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখরিত জেলার পর্যটন স্পটগুলো। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পেরে খুশি মানুষ। কোলাহলমুক্ত প্রশান্তি খুঁজতে পাহাড়ে ছুটে আসছেন পর্যটকরা। মেঘ, পাহাড়, লেক, ঝর্ণার মিতালি দেখতে পর্যটকদের পছন্দের প্রথম তালিকায় রাঙামাটি। ছুটির দিনগুলোতে পর্যটকদের ভিড়ে সরগরম হয়ে উঠেছে পর্যটন কেন্দ্রগুলো। ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক, আরণ্যক, সাজেক সহ বিভিন্ন স্পটে দেখা যায় পর্যটকদের উপচে পড়া ভিড়। মেঘ, পাহাড় আর লেকের সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে পর্যটকরা বেড়াতে আসছেন। হ্রদের নীল জল বা সাজেক ভ্যালির মেঘ আর সবুজ পাহাড়ের মাঝে নিজেদের ক্লান্তি দূর করে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছে তারা। রাঙামাটি আসলে পাহাড় এবং এই লেক, নদী দুটো একসাথে উপভোগ করা যায় এবং আমার কাছে খুবই ভালো লাগছে এখানে এসে। রাঙামাটির অনুভূতি অসাধারণ, বলে বর্ণনা করার মতো নয়। এক কথায় বলা যায় রাঙামাটির মানুষ অসাধারণ
অসাধারণ ব্যবহার। এদিকে হোটেল মোটেলগুলোতেও কানায় কানায় ভরা। শুক্রবার দিনগুলোতে আমাদের প্রায় 5,000-এরও অধিক দর্শনার্থী এখানে রাঙামাটি বেড়াতে আসছেন। রাঙামাটিতে আসানোর পর্যটক আগমন করছে। বছরে প্রায় 5 লাখ পর্যটক ভ্রমণে আসে রাঙ্গামাটিতে। ডিবিসি নিউজ ডেস্ক। মালয়েশিয়ায় আজ পর্দা উঠল অনূর্ধ্ব 19 নারী টি-20 বিশ্বকাপের উদ্বোধনী দিনে নেপালকে 5 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করে মাত্র 52 রানে গুটিয়ে যায় নেপাল। জবাবে 40 বল হাতে রেখে তা টপকে যায় বাংলাদেশ। নেপালের বিপক্ষে টস জিতে প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠায় লাল সবুজেরা। ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের সামনে ধসে পড়ে নেপালের ব্যাটিং অর্ডার। সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে মাত্র 53 রান সংগ্রহ করে নেপাল। সেখানে বাংলাদেশের হয়ে 2 উইকেট পেয়েছেন জান্নাতুল মাওয়া। জবাবে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশও। 2 ওপেনারের কেউই ছুঁতে পারেননি 2 অঙ্কের কোটা। দ্বিতীয় উইকেটে নামা জান্নাতুল ফেরদৌস আউট হন 2 রান তুলেই। শেষে 6 ওভার 4 বল হাতে রেখেই জয়ে পৌঁছে যায় বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আলাদা পরিকল্পনা নেই লেগ স্পিনার রিশাদ হোসেনের। বল ও ব্যাটে নিজের সামর্থ্য অনুযায়ী দলের প্রয়োজনে রাখতে চান ভূমিকা। চট্টগ্রামে ডিবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন এই লেগ স্পিনার। 2025 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত টাইগার স্কোয়াড মেম্বার। অস্ট্রেলিয়া ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেলেও বিপিএল এর জন্য খেলা হয়নি সেখানে। আর সেটা নিয়ে কোনো আফসোস নেই এই ক্রিকেটারের। না, আমি তো বললাম আপনাকে একটু আগে যে আমি কোনোদিন আফসোস করি না, জাস্ট আমি প্রেজেন্ট নিয়ে থাকতে চাই এবং ম্যাচ বাই ম্যাচ খেলতে চাই আর কি। 50 ওভারের আইসিসি ইভেন্টে টাইগার স্কোয়াডে জায়গা পাওয়াটা রিশাদের ক্যারিয়ারে এখনো পর্যন্ত বড় অর্জন, যার প্রতিদান দেওয়ার জন্য মুখিয়ে আছেন এই লেগি। অবশ্যই ওয়ানডে ক্রিকেট ডিফারেন্ট ক্রিকেট, টি-20 ডিফারেন্ট ক্রিকেট, তো আশা করবো ওয়ানডে ক্রিকেট আরো বেটার হবে ইনশাল্লাহ। অপোনেন্ট সম্বন্ধে ভালো ধারণা আছে এবং ওসব চিন্তা এখন পর্যন্ত করতেছি না, জাস্ট এখন বিপিএল এ ফোকাস করতেই, দেখা যাক, আশা করবো ভালো কিছু হবে। বিগ ব্যাশ মিস করলেও নতুন বছরটা স্বপ্নের মতোই শুরু হয়েছে রিশাদের। বিপিএল এর মাঝেই চ্যাম্পিয়ন্স ট্রফির টাইগার স্কোয়াডের সাথে পিএসএলেও দল পেয়েছেন এই লেগ স্পিনার। সতীর্থরাও তাতে খুশি। আমাদের টিমে যে সিনিয়র প্লেয়ারগুলো আছে অনেক সাহস দিচ্ছিল আমাদেরকে এবং এপ্রিসিয়েট করতেছে যে সামনের দিনগুলো যেন ভালো কিছু হয় এবং পিএসএল এর জন্য শুভকামনা জানাইছে আর কি। কোনো কারণে একটা বন্ধ হয়ে গেলে পরিশ্রমীদের জন্য খুলে যায় একাধিক দরজা, সাফল্যও আসে সময়ের হাত ধরে। রিশাদও বিশ্বাস করেন সেই কথা। শাহান পাপন, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। আজ থেকে শুরু হলো বিএফএফ এএফসি এ ডিপ্লোমা কোর্স 2025-এর প্রথম পর্ব। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এএফসি সার্টিফাইড এর এই কোর্সের এটি চতুর্থ আয়োজন। 12 দিনব্যাপী এই কোর্সের উদ্বোধন করেন বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল ইসলাম হিলটন। এই কোর্সে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রাক্তন ও বর্তমান দেশি বিদেশি খেলোয়াড় এবং প্রশিক্ষক সহ মোট 24 জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছে। কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাফুফে আর্টিফিশিয়াল টার্ফে বাফুফে ফুটবল একাডেমিতে প্রশিক্ষণরত খুদে ফুটবলারদের মধ্যে নতুন জার্সি প্রদান করেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক ও গ্রাসরুট অ্যাম্বাসেডর জামাল ভুঁইয়া। জামালকে কাছে পেয়ে খুদে ফুটবলাররা তার অটোগ্রাফ ও ছবি তোলায় ব্যস্ত সময় পার করে। এটা ভালো লাগছে, মানে এখানে অনেক বাচ্চারা আছে, সবাই একটা স্বপ্ন আছে টু বিকাম আ ফুটবল প্লেয়ার। তো আমি ওরার মতন ছিল। সো আজকে যে হ্যাপিনেস যেটা দেখলাম, এটা আমার খুব ভালো লাগছে। মেবি ওরা আমাকে আইডলাইজ করে, এটা আমার জন্য একটা প্রাউড মোমেন্ট। কিন্তু আমি বলবো ওরা নিজে নিজে যে স্বপ্ন আছে ওইটা নিজে ফলো করতে হবে। প্রায় 18টা কোচিংয়ের প্রোগ্রাম হাতে নিয়েছি। সেক্ষেত্রে অলরেডি আমরা রাজশাহী গ্রাসরুট দিয়ে শুরু করেছি। 8টা বিভাগ এবং বিভিন্ন জেলা এবং বিএফএফে আমরা 18টা প্রোগ্রাম সাজিয়েছি। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।